আমি এখন নেপালে, ভাবতে পারছেন এইটা নেপাল, আর জাস্ট এক পা বেরোলে ফেন্সের থেকে ওইদিকে হলো ইন্ডিয়া। কি ভাবছেন তো নেপালে কিভাবে পৌঁছালাম? তাহলে আগের ব্লগটা মনে করুন, যেখানে আমরা চিত্রে ছাড়িয়ে এগিয়ে গেলাম তুমলিংয়ের দিকে। আর যদি আপনারা আগের ব্লগটা না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন, আমি ওপরের লিঙ্ক দিয়ে রাখলাম, কেন ওখানে জানতে পারবেন কলকাতা থেকে কিভাবে পৌঁছালাম শিলিগুড়ি, আর শিলিগুড়ির থেকে কিভাবে পৌঁছালাম চিত্রে। এখন আমরা মেঘমাতে। চিত্রে ছাড়িয়ে তুমলিংয়ে যাওয়ার পথে পড়ে গেল মেঘমা। এটার উচ্চতা হলো 2600 মিটার অ্যাবভ সি লেভেল, আর এটা কিন্তু সিঙ্গালীলা ন্যাশনাল পার্কের মধ্যেই পড়ে। একটা জিনিস বলে দিই, এখানে যখনই আমরা অনেক জায়গায় এন্ট্রি করছি আর একটা পোস্ট আসছে যেখানে আধার কার্ড চাইছে আর ফোন নাম্বার চাইছে, ওইখানে কিন্তু ভিডিও অ্যালাউড না। অলসো এখানে ড্রোন ফটোগ্রাফি অ্যালাউড না, বিকজ এখানে কিন্তু আর্মির পোস্ট আছে, ইন্ডিয়ান আর্মির, আর এটা কিন্তু বর্ডার। বিকজ ওই পারে এখন আপনাদেরকে যেটা দেখাবো ওইটা হলো নেপাল। এই যে এটা হলো আমাদের ভারত, আমি এখন ভারতেই দাঁড়িয়ে। এই যে এই ফেন্সের ওই পারে ওটা কিন্তু নেপাল, ওইদিকে পুরোটা এটা নেপাল। আর সব থেকে মজার ব্যাপার হলো আজকে আমরা যেখানে থাকবো তুমলিং, আমরা কিন্তু আজকে নেপালে থাকবো। মার আর ভাইয়ের তো পাসপোর্ট নেই, কিন্তু তবুও কিন্তু ফ্রিতে অন্য কান্ট্রিতে ঢুকে যাচ্ছিস, হ্যাঁ বাবু? এখন কিন্তু আমি ফেন্সের এই পারে এসে গেছি, এখন আমি নেপালে। এই সুন্দর জায়গাটা মেঘমা অবস্থিত ইন্ডিয়া নেপালের বর্ডারে, আর এটা একটা খুব ইম্পর্টেন্ট পার্ট সান্দাকফু ট্রেকের। মেঘমা মানে মেঘে ঢাকা, আর জায়গাটার সাথে নামটাও খুব মানিয়েছে। সত্যি এই জায়গাটা মাঝে মাঝে পুরো মেঘে ঢাকা পড়ে যায়। হয়তো ভাগ্য খুবই ভালো ছিল যে মেঘের আড়াল থেকে বেরিয়ে এসেছিল এই মনেস্ট্রিটা আমাদের চোখের সামনে, তাই আমরা গিয়ে মনেস্ট্রিটা দেখতে পারলাম। যদিও বা ভেতরে কিন্তু ভিডিওগ্রাফি অ্যালাউড ছিল না, কিন্তু ভেতরে আছে 108টা বুদ্ধার ফর্ম। আমি এখন নেপালে, ভাবতে পারছেন এইটা নেপাল, আর জাস্ট এক পা বেরোলে ফেন্সের থেকে ওইদিকে হলো ইন্ডিয়া। ওইদিকে কটা জায়গা আছে যেখানে শ্যুট করা যাবে না, বিকজ ওখানে আমাদের ইন্ডিয়ান আর্মির যে বর্ডারে থাকে ওদের বেস ক্যাম্পস আছে, তো ওইদিকে শ্যুট করা যাবে না। বাট ইয়েস, ওইদিকে ইন্ডিয়া। আমি কিন্তু এখন নেপালে দাঁড়িয়ে। নেপাল থেকে বেরিয়ে এবার নিজেদের দেশে ফিরছি আমরা। কি করতে হবে তার জন্য? নো ফ্লাইট, নো ট্রেন, নো বাস, বাস এই গেট থেকে বেরিয়ে ওইদিকে চলে যেতে হবে, আর আমরা পৌঁছে যাবো আমাদের ভারতে। এটা হলো গেট থেকে এবার বাইরে গেলাম, আর এই যে এবার আমি আবার ইন্ডিয়াতে যখন ফিরে এসেই গেছি, তাহলে চলুন এবার জার্নিটা কন্টিনিউ রাখি। পাহাড় ঘোরার একটা অন্যই অভিজ্ঞতা। এখানে কিন্তু কোনো ম্যানমেড স্ট্রাকচার্স বা সাইট সিইং এর জায়গা হয় না, এখানে হয় এই পাহাড় দেখাটাই আসল সাইট সিইং। স্পেশালি সান্দাকফুর মতন এরম অফবিট জায়গাগুলোতে আলাদা করে সাইট সিইং করার দরকারই নেই। এই যে জার্নিটা, এতেই দেখতে পেয়ে যাই অপূর্ব সুন্দর দৃশ্য। আমি বলে বোঝাতে পারবো না আপনাদেরকে কি অপূর্ব দৃশ্য। সিকিমে যখন ইয়ংথাম যাবেন, 0 পয়েন্ট যাবেন, ওখানে একটা ডিফারেন্ট টাইপের যে দৃশ্যটা পাওয়া যায়, 0 পয়েন্ট বলবো না, কিন্তু ইয়ংথাম যাওয়ার পথে এখানেও কিন্তু খুব সুন্দর দৃশ্য। এখানে একটু আলাদা টাইপের, বিকজ ওইদিকে ওই ড্রাই যে পাহাড়গুলো আছে, এখানে তো ড্রাই না, এখানে তো গাছে ভর্তি গাছ, একদিক থেকে মেঘ পুরো উড়ে আসছে। ভিডিওতে অত ক্যাপচার করা যাচ্ছে না, কিন্তু আপনাদেরকে বললে আপনারা বুঝতে পারবেন। আর একদিকে যখন আপনি উঠে গিয়ে নিচের দিকে তাকাবেন, ওখানে কটা জায়গায় মেঘ, আবার কটা গ্রামে আবার রোদ্দুর পড়েছে। আর সব থেকে মজার ব্যাপার হলো একবার নেপাল ঢুকছি, একবার ইন্ডিয়া। আপনাদের সাথে গল্প করতে করতে পৌঁছে গেলাম টোংলুতে, আর টোংলু অবস্থিত 3070 মিটার অ্যাবভ সি লেভেল। আমরা যেমন আমাদের ফার্স্ট নাইটটা স্পেন্ড করছি তুমলিংয়ে, অনেকজনেই কিন্তু টোংলু চুজ করে তাদের ফার্স্ট নাইটের জন্য।
এখানে দেখতে পাচ্ছেন জিটিএ ক্যাম্প আছে। এই যে এখানে হলো জিটিএ ক্যাম্প, ফেন্সের ওপারে হলো সব নেপাল। আজ মেঘে ঢাকা। আমি যখনই পাহাড়ে আসি এই এক্সপিরিয়েন্সটাও আমি পেয়েছি, আবার ক্লিয়ার ভিউও পেয়েছি, আর দুটোই অপূর্ব লাগে। এইটা মেঘলা একটা অন্য টাইপেরই লাগে, পুরো মেঘ এরম যাচ্ছে চোখের সামনে দিয়ে, দেখতে পাচ্ছি মেঘ চলে যাচ্ছে। আবার যেটা রোদ্দুর হয়, যে ভিউটা হয়, ওইটাও কিন্তু অপূর্ব সুন্দর ভিউ হয়। জিটিএ ক্যাম্প, ওইদিকে দেখুন সব ট্রেক করে করে আসছে। আবার যাওয়া যাক গাড়ির দিকে। এবার কিন্তু ঠান্ডা লাগছে, খুব না ওইটা বলবো না, কিন্তু একটা হালকা এই জায়গাগুলোতে ঠান্ডাটা এবার লাগছে। বুঝতে পারছেন, এটা কিন্তু কুয়াশা না, এটা পুরো মেঘের চাদরে ঢাকা। এটা হলো টংলু লেক। মার ভাই ঢুকে গিয়ে বসেছে, ওই যে যতক্ষণ আমাদের ড্রাইভার দাদা আসছে আমি তো এখানে বসে আছি। এক্স্যাক্টলি যেখানে টংলুর অল্টিটিউড ফ্রম সি লেভেল, এক্স্যাক্টলি ওখানে একটা বেঞ্চ করা আছে, তো আমি ওখানে এখন বসে আছি। রোদ্দুরটা আসছে, বুঝতে পারছেন কিনা জানি না, এবার রোদ্দুর আসছে। আবার এসে গেছি গাড়িতে, আর এবার আমরা চলে যাচ্ছি তুমলিংয়ে। দূরে দেখতে পাচ্ছেন যে বাড়িগুলো, ওগুলো আসলে হোমস্টে আর হোটেল, আর ওইটাই হলো তুমলিং। পাহাড় এতটাই সুন্দর, এই যে গাড়িটা এগিয়ে যাচ্ছে মনে হচ্ছে যেন আমরা স্বর্গের দিকে এগিয়ে চলেছি। এই যে এখানে হলো নেপাল, আর আমরা এখন আজকে রাতে নেপালে থাকবো। এই নেপালে ঢুকে যাচ্ছি, এই যে এই পাশে নেপাল, আমরা এখন নেপালে, আর ওই দিকে হলো মানে ওই দিকটাই হলো ইন্ডিয়া। এখন আমরা নেপালে ঢুকে গেছি, এই যে যাচ্ছি। ওই নামমাত্র একটা পিলার কিন্তু দুটো দেশকে আলাদা করে রেখেছে, না হলে কিন্তু এখানকার মানুষরা সব মিলেমিশেই থাকছে। আমরা বুক করেছি শিখর লজ, এটা হলো এখানকার সবথেকে পুরনো। চলুন গিয়ে দেখবো ব্যবস্থা কেমন, আর আমি কত নিয়েছে পার পারসন, কোন নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে, ওগুলো তো স্ক্রিনে সব দেবই, আগে নিজে গিয়ে দেখি কেমন। ফাইনালি এই সান্দাকফু ট্রিপের ফার্স্ট স্টপে পৌঁছালাম, যেটা হলো তুমলিং, আর এইটা হলো শিখর লজ। দেখি চেক ইন ফেক ইন সব করে নি, তারপরে এখান থেকে ভিউ দেখাবো, রুম কেমন দেখাবো, কত নিয়েছে সব কিছু বলে দেবো, আর তার সাথে লাঞ্চে কি খাচ্ছি সেটা তো অবশ্যই দেখাবো। খুব খিদে পেয়েছে, ভিউটা দেখাচ্ছি একবার, জাস্ট দেখুন। নেপালের ইলাম জেলাতে পড়ে তুমলিং। এর আগে আপনাদেরকে যেটা দেখালাম টংলু, তার থেকে কিন্তু তুমলিং একটু নিচে। টংলু দেখার পর কিন্তু গাড়ি হালকা একটু নিচে নামবে। তুমলিং এর উচ্চতা হলো 2970 মিটার অ্যাবভ সি লেভেল। আমরা এখন এগিয়ে চলেছি আমাদের রুমের দিকে। ওনারা জানালেন যে আগের রাতে এখানে বৃষ্টি হয়েছিল, তাই জন্য এই ঘাসের মতন যে কার্পেটগুলো ওগুলো ভেজা। কি সুন্দর বসার জায়গা করা আছে, এখান থেকে বসে ওই সুন্দর সামনে পাহাড়ের ভিউটা কিন্তু দেখা যাবে। এখানেও রুম আছে, কিন্তু অবভিয়াসলি সব বুকড, তাই আমরা চলে যাচ্ছি আর একটা ফ্লোর ওপরে। আমাদের দিয়েছে হল নম্বর 4, অপূর্ব ভিউ এখান থেকে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি সামনে পুরো পাহাড়। আপনাদেরকে রুমটা ঘুরিয়ে দেখাচ্ছি, তো চলুন আপনাদেরকে রুমটা দেখিয়ে দিই। আমরা এখন শিখর লজে এসে গেছি, আর সঙ্গে সঙ্গে রুম পেয়ে গেছি, খুবই কনভিনিয়েন্ট। অলরেডি বুকিং করা ছিল, অ্যাডভান্সের জন্য আমি মাত্র 500 টাকা দিয়েছিলাম। এটা হলো আমাদের উইন্ডো বাইরে থেকে, আর এন্ট্রান্সটা এখানে। একটা ট্রেডিশনাল হিটার, এখন হয়তো দরকার পড়বে না, কিন্তু শীতকালে তো ডেফিনেটলি দরকার পড়বে। এইদিকে একটা রুম আছে, আর আমাদের রুমটা হলো এইদিকে। এই রুমে আছে 4টে বেড, আমাদের জন্য একদম পারফেক্ট, কেন যে আমরা 3 জন আছি। আর একটা বেড অবশ্যই রনেত আসলে ইউজ হতো, বাট ঠিক আছে, নেক্সট টাইম। সবকটা বেডেই দেওয়া আছে পিলোজ, ব্ল্যাঙ্কেট আর কুইল্ট। রুমটা কিন্তু অ্যাটিক স্টাইলের,
আর তার সাথে আছে এরকম বড় জানলা, ভেতরে ভালো আলো ঢুকছে। এখানে একটা ছোট্ট আয়না দেয়া আছে, আর এইদিকে আর একটা জানলা আছে। এখানে 4টে বেড, বাট আমরা হলাম 3 জন। বাট চার্জটা নিয়েছে ওটা কিন্তু পার পার্সন হিসাবেই নিয়েছে। কাশ রনিতে লিফটটা অ্যাপ্রুভ হয়ে যেত, এই রুমটা একদম পারফেক্ট ছিল আমাদের 4 জনের জন্য, বিকজ 4টে বেড আছে, অ্যাটিক, 4 দিকে জানলা, একটা জানলা বাইরের দিকে, একটা জানলা পাশের রুমের দিকে, আর একটা জানলা যেটা সেইটা কিন্তু ভিউ এর দিকে। এবার আপনাদেরকে জানিয়ে দেব যে এই সুন্দর রুমটা এত পুরনো, এত ফেমাস শিখর লজ। শিখর লজ কিন্তু খুব নাম করা, আর রুমটাও দেখলেন কি বিশাল রুম, 4 জনের জন্য তো পারফেক্ট, আমাদের একটা বেড খালিই পড়ে থাকবে। আর এই রুমটার দাম হলো ফুডের সাথে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার আর সন্ধে করে এরা স্ন্যাক্সও দেবে। হোমস্টেতে যেই সেম স্ন্যাক্স দেয়, সেটা হলো কোনো পকোড়া দেয় আর চা দেয়। মানে ভাড়া পড়েছে, মানে ফুড অ্যান্ড লজিং একসাথে পার পার্সনের এক রাতের জন্য হলো 1600 রুপিস, 1600 টাকা। আচ্ছা, কিভাবে বুকিং করবেন? আমি এখানে কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিলাম শিখর লজের। ওদেরকে জাস্ট হোয়াটসঅ্যাপ করবেন, আর কিচ্ছু করতে হবে না। হোয়াটসঅ্যাপে হাই পাঠাবেন, ওরা আপনাদেরকে জানবে, ডেটস, নাম্বার অফ পিপল, রেটটা বলবে, বিকজ ডেফিনেটলি সিজন অনুযায়ী রেট চেঞ্জ হয়। এখন যেমন 1600 নিয়েছে, আমি মে মাসে এসছি। হোয়াটসঅ্যাপ করলে আপনারা বুকিং করতে পারবেন। রুম থেকে বেরিয়েই দেখতে পাচ্ছি এই অপূর্ব ভিউটা। আর আপনাদেরকে এই ভিউ দেখাতে দেখাতে চলুন আমাদের সাথে নিয়ে যাই ওনাদের ডাইনিং হলে, কারণ এবারে আমরা করব লাঞ্চ। বিশাল বড় ডাইনিং স্পেস আর বুফে আছে, তো দেখে নিই কি আছে বুফেতে। একবারে খাবারটা নিয়ে গিয়ে তারপরে আপনাদেরকে ওখানে দেখাবো। খাবার নিয়ে নিয়েছি, বুফে সিস্টেম। কি কি নিয়েছি? ভাত নিয়েছি, আলু ভাজা, ওখানে আলু ফুলকপির তরকারি, ডাল, পাঁপড় আর ডিম আছে। ডিমটা আমি এখনো নিইনি, ডিমটা আমি একটু পরে গিয়ে নেবো। আর কি কি আছে দেখতে হবে। পাশে মনে হয় চাটনি ফাটনি কিছু ছিল, কি কিছু মনে হয় আছে, গিয়ে দেখবো, ওটা আবার বলবো। আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার গিয়ে দেখি বাইরের কেমন অবস্থা। বাবা, বাইরে তো পুরো মেঘে ঢাকা। একটুর জন্য আমরা ভেতরে খেতে গেছিলাম, আর দেখুন রোদ্রের থেকে এখন হয়ে গেছে পুরো মেঘলা, পুরো মেঘে ঢেকে গেছে শিখর লজের সামনের পাহাড় আর শিখর লজও। চলুন আপনাদেরকে শিখর লজের ভেতরে বসার জায়গাটা আর একটু রিসেপশন এরিয়াটাও দেখিয়ে দিই। এটা হলো রিসেপশন এরিয়া, খুবই ছোট, কেন যে সবাই বুকিং করে আসে আর রুম অলরেডি অ্যালট করা থাকে, তো রিসেপশনে এসে ওয়াক ইনস তো আমার মনে হয় না এখানে হয়। আর এইটা হলো বসার জায়গা বা বৈঠকখানা টাইপের, খুব সুন্দর সাজানো। আপনাদেরকে বসার জায়গাটা ভালোভাবে দেখিয়ে দিচ্ছি, কারণ এবারে কিন্তু আমরা বেরোবো আর এবারে আসল তুমলিং দেখব। তো একটু ভেতরটা দেখেই নিন, তারপরে চলুন এবার যাওয়া যাক বাইরে। ওই লাল রঙের দেখছেন অ্যাটিকগুলো, ওইটা হলো শিখর লজ। আর ওই যে মা হেঁটে হেঁটে আসছে, শিখর লজের সামনে দিয়েই রাস্তা, যেখান দিয়ে আপনি গিয়ে পুরো তুমলিং এর সুন্দর পাহাড়গুলো ঘুরতে পারবেন। ভালোই ঠান্ডা, আমি কিন্তু এরম ভাবে কোনোদিনই ড্রেস আপ হই না, সে যতই ঠান্ডা হোক। কত প্ল্যানিং করে নিয়ে এসছি, এইরম পরবো এইরম পরবো, জানতাম কাইন্ড অফ, তাই জন্য থার্মালস নিয়ে এসছি। এবার এখন বার করে ওগুলো পরিনি বলে, তখন আমরা দার্জিলিং যাই, শিতং যাই, ওইদিকে যে ঠান্ডাটা ওটা একটা আলাদা ঠান্ডা। এখন যেটা এখানে যে ঠান্ডা তুমলিং এ, আমি সত্যি বলছি, আমি বেসিক টপের ওপরে যে শার্টটা পরেছিলাম সকাল থেকে, তার ওপরে আবার আমি এইটা এখন পরলাম। আর এরম ভাবে এটা ঢেকেছি কেন যে হাত, গলা, কান, মাথা সব ঠান্ডায় ব্যথা হয়ে যাচ্ছে। আর ভাবুন, এ তো জাস্ট গরমকাল। সত্যি যখন এসছিলাম তখন বুঝিনি যে এতটা ঠান্ডা হবে, কেন যে তখন আমার ঠান্ডা লাগছিল না। ভাতটা খেয়ে যেন আরো ঠান্ডা লাগছে। আপনাদেরকে তো দেখালাম খাবার দাওয়া, আমার ভালো লাগেনি ফ্র্যাঙ্কলি। সত্যি কথা বলতে গেলে আমার বাড়িতে এর থেকে অনেক 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 বেশি ভালো মা রান্না করে। আমার মায়ের হাতে রান্না খুবই ভালো। আর তার উপরে তাছাড়া আমি যে হোমস্টে গুলোতেও আমরা আগে থেকেছি, সব জায়গায় আমি দারুণ, মানে রান্না সত্যি দারুণ হয়। এখানে মানে ওই খেতে হবে বলে খাও, আর টাকাও পে করেছে বলে খাও। এবার আমরা একটুখানি খেয়ে দিয়ে বেরিয়েছি, জাস্ট এমনি হাঁটছি, বিকজ এই তুমলিং, সান্দাকফু এগুলো কি সকালে সানরাইজ দেখা আর সন্ধ্যেবেলা নিজে নিজে ট্রেক করে আশেপাশে দেখা।
10,000 ফিটের উচ্চতাতে এই তুমলিং জায়গাটায় থাকে মাত্র 15টা ফ্যামিলি, আর এরা মেনলি বেশিটাই হলো নেপালি গুরুং ফ্যামিলি। যখন তুমলিং পৌঁছালাম আপনাদেরকে বর্ডারটা দেখিয়েছিলাম, নামমাত্র একটা পিলার, কিন্তু এখানে সব গুরুং ফ্যামিলিজরা কিন্তু মিলেমিশেই থাকে। আমরা এখন এতটাই ওপরে, মনে হচ্ছে আকাশ ছুঁয়ে নিয়েছি, এতটাই ওপরে। বিকজ এখান থেকে যখন দেখছি একদম সোজা আকাশ, আশেপাশেও কোনো ওরম ভাবে দূরে এই পাহাড়গুলো যেগুলো দেখা যাচ্ছে মানে কাছাকাছি, ওরম দূরের পাহাড় একদম ঘিরে আছে ওই ব্যাপারটা না। তো মনে হচ্ছে না আমরাই টপে, একদম এখানে আকাশ অপূর্ব সুন্দর লাগছে। আর বেস্ট আমার যেটা লাগে, যেগুলো ড্রাই মাউন্টেন্স হয় মানে আরো ওপরে, নো ডাউট ওগুলো খুব সুন্দর লাগে, একদম আইস কেভড মাউন্টেন্স, বরফে ভরা। বাট আমি জানি না, এই সবুজ পাহাড়ের যেন একটা আলাদাই টান, একটা আলাদাই সুন্দরতা, পুরো গ্রিনারি ভর্তি, ফ্রেশ এয়ার, ক্লিন এয়ার, পলিউশন কম, পলিউশন নেই বেসিক্যালি, অপূর্ব সুন্দর জাস্ট। সুন্দর, আমি বলে বোঝাতে পারবো না আপনাদেরকে কি সুন্দর। যারা যারা হবিট মুভিটা দেখেছেন বা লর্ড অফ দ্য রিংসের ট্রায়োলজিটা দেখেছেন তারা বুঝতে পারবেন আমি কেমন টাইপের টোপোগ্রাফিতে এখন দাঁড়িয়ে। সবুজ মানে পুরোপুরি সবুজ, কিন্তু লক্ষ্য করুন কোনো গাছপালা নেই, কিন্তু গাছপালা নেই তাও সবুজ, মানে পুরো ঝোপঝাড় ঘাস এইগুলোতে ভর্তি। এত সুন্দর জায়গাটা, আমি এখানে বসে পড়েছি, পুরো পত্তায় এরকম ছোট্ট ছোট ফুল উঠেছে, দেখবেন এখানে দেয়ালগুলোতে, পাহাড়ের গায়ে, মাটিতে পুরো এই ফুলগুলো ওঠে, অপূর্ব লাগছে জায়গাটা, এত সুন্দর না, আমি বলে আপনাদেরকে বোঝাতে পারবো না। আমি ভিডিওতে নেওয়ারও চেষ্টা করছি, বাট যখন আমি ভিডিওটা চেক করছি আমি যেটা চোখে দেখতে পাচ্ছি ওটা বোঝা যাচ্ছে না দেখে, অপূর্ব সুন্দর। তুমলিং যদিও বা নেপালের ভাগ, এখানে কিন্তু ইন্ডিয়ানসদের জন্য বা ফরেনার্সদের জন্য কোনো রেস্ট্রিকশন নেই। সান্দাকফু পৌঁছানোর জন্য তুমলিং কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট জায়গা, এখানে আপনি থাকতে পারেন এখানে বা টংলুতে, কিন্তু সান্দাকফু ডিরেক্ট পৌঁছানোটা নাই বলে, কেন যে অ্যাক্লিমেটাইজেশন করাটা খুবই দরকার, নালে শরীর খারাপ হতে পারে। আপনারা হয়তো অনেক ভিডিওতেই এই ওয়ার্ডটা শুনেছেন, অ্যাক্লিমেটাইজেশন। এটার মানে কি? আমরা যেই তো অনেক নিচে থাকি, প্লেনসে থাকি, আমরা যদি হঠাৎ করে একদিনের মধ্যে জার্নি করে অতটা ওপরে হাইটে পৌঁছে যাই, আমাদের কিন্তু অল্টিটিউড সিকনেস হওয়ার অনেক বেশি চান্স। তাই জন্য বলে ব্রেক করে করে যেতে, মাঝখানে স্টপ নিয়ে নিয়ে তারপরে অতটা হাইটে পৌঁছাতে। জলের আওয়াজ পেয়ে আমরা তিনজনে এগোচ্ছি। আসলে আমি সব থেকে প্রথমে আওয়াজটা পেয়েছিলাম। ঝর্ণা না, একটা ছোট্ট স্ট্রিম চলে যাচ্ছে, ছোট্ট একটা স্ট্রিম। তো দেখি ওখান পর্যন্ত মনে হয় নামতে পারবো না, বিকজ ওটা একটু অন্য টাইপের, কিন্তু অতটা যাওয়া যাবে। জল দেয় জীবন, আবার জলই দেয় সঙ্গীত। এই যে ন্যাচারাল আওয়াজগুলো, এই ন্যাচারাল সাউন্ডসগুলো, এগুলো কিন্তু আমাদের কানের সঙ্গীত। জলের আওয়াজ শুনে মনটা খুব খুশি হয়ে যায়। আর দেখবেন এরম শান্ত জায়গায় দূর থেকে যখন আমরা এই মিউজিকটা পাই, তখনই কিন্তু বুঝে যাই যে দূরে কোথাও জল আছে। জলের জায়গাটা পেলাম, ছোট্ট একটা স্ট্রিম বয়ে যাচ্ছে আর আশেপাশে ভর্তি সাদা ফুল। আবার মেঘ ঢুকছে, ওই দেখুন, ওই মেঘ ঢুকছে, তো এবার ওখানটা আবার ঠান্ডা হয়ে যাবে। এই দেখুন আপনাদের চোখের সামনে, পুরো চোখের সামনে দেখুন মেঘ ঢুকে যাচ্ছে। এবার এই মেঘটা যেই ঢুকে যাবে অমনি জায়গাটা আবার ঠান্ডা হয়ে যাবে। দেখুন একবার কিভাবে মেঘ ঢুকছে, মনে হচ্ছে যেন কেউ কিছু পুড়িয়েছে আর সেই ধোঁয়াটা ঢুকছে। দেখুন জাস্ট, এটা আসলে হাওয়া হাওয়া কিন্তু ঠান্ডা লাগে। মাই গড, বুঝতে পারবো তো তারপর না বুঝতে পারলে কাউকে জেনে নেব। ওফ, পুরো ঢেকে গেল জাস্ট, পুরো মানে ফ্র্যাকশন অফ সেকেন্ডসে। ওহ,
অসাধারণ, জাস্ট অসাধারণ। এইগুলোই তো মজা আসে, মেঘ ঢুকছে আবার মাঝখানে মাঝখানে সূর্যদেবকে দেখা যাচ্ছে। মার ভাই কিন্তু একটু ভয় পেয়েছিল যে কিরে এই অন্ধকারে রাস্তা খুঁজে পাবো তো, পুরো তো মেঘে সব ঢেকে গেছে। আমি বললাম পা টিপে টিপে রাস্তার মাঝখান দিয়ে চলো, ঠিক রাস্তা খুঁজে পাবো। আর ভাবলাম একটু তুমলিংয়ের গ্রামের ভেতরটাও দেখে আসি, যেখানে কোনো লজ বা হোটেল নেই, শুধু গ্রামের বাড়ি আছে। মেঘটা এমন ভাবে ঘিরলো যেন আমাদেরকে মাঝখানে রেখে পুরো ঘিরেছে, পুরো এদিক দিয়ে ঘিরে নিয়েছে আবার ওই দিক দিয়ে ঘিরে নিয়েছে। আমরা এখন পুরো মেঘে ঢাকা তিনজনে, পুরো ওপর থেকে কেউ আমাদের স্পটও করতে পারবে না। শহরে থাকতে কিন্তু আমি খুবই পছন্দ করি। শহরে জন্মেছি, বড় হয়েছি, কিন্তু মাঝে সাঝে সত্যি মনে হয় গ্রামে গিয়ে থেকে আসি। 5:10 বাজে, আমরা এবার ফেরার চেষ্টা করছি, কেন যে 5:30টায় স্ন্যাক্স দেবে, তো তাই জন্য ফেরা যাক হোমস্টেতে। আমরা কিন্তু এসে গেছি হোমস্টেতে, এবার স্ন্যাক্স এসে গেছে সব হোমস্টের মতন। এখানে ওই একই স্ন্যাক্স, কোনো একটা পাকোড়া, সে পেঁয়াজি হোক আলু চপ হোক, ইউজুয়ালি পেঁয়াজিই দেয় আর তাই দিয়েছে। তার সাথে আছে হলো কফি আর লিকার চায়ের অপশন, যেটা আপনারা নেবেন। এইটাই হলো এখানকার স্ন্যাক্স। যারা যারা রনিতকে ব্লগে মিস করছে, এই যে এই যে ও রুমে বসে কাজ করছে আর আমি এখানে ঘুরছি। একটু রিভিউ দিচ্ছি আপনাদেরকে। শিখর লজ আমি খুব শুনেছি যে তুমলিং এর শিখর লজ দারুণ, দেখতে সত্যিই দারুণ। রুম খুব সুন্দর পরিষ্কার, আর ওভারঅল লজটাও দেখতে খুব সুন্দর, ডাইনিং এরিয়া সুন্দর, খুবই সুন্দর। যদি হসপিটালিটি বলে যে সার্ভিস গুলো, কোনো রুমে অ্যামেনিটিজ নেই, না ছোট্ট সাবান, রুমে একটা টাওয়েল নেই। আমরা বলেছি তবুও এখনো টাওয়েল আসেনি। আর এরম না যে শুধু আমাদের রুম, আমাদের পাশে যিনি আছেন ওনারাও বললো যে আমাদের টাওয়েল নেই। ইনফ্যাক্ট আমি বাথরুম ইউজ করতে গিয়ে দেখলাম যে ওরা একটা লিকুইড রেখে দিয়েছে বেসিনের পাশে, ওটাতে শুধু জল, মানে একটুকু কিচ্ছু মিক্স নেই, শুধু জল। আমরা খেতে এসে গেছি, 8:30 বাজে, কিন্তু এখনো খাবার রেডি হয়নি। আর ঠান্ডা তো মারাত্মক পড়েছে, একদম হাড় কাঁপানো ঠান্ডা। আমরা সব চেয়ে বসে আছি ঠান্ডাতে যে কতক্ষণে বুফে সেট হবে। খুব ঠান্ডা বাবা। কালকে সবে গেছে বুদ্ধা পূর্ণিমা, তাই জন্য চারটা আজকেও অপূর্ব সুন্দর লাগছে। রাতের খাবারটা আমার পছন্দ হয়েছে, অ্যাটলিস্ট দেখে পছন্দ হয়েছে। মোমো, ফ্রাইড রাইস, নুডলস, স্যুপ আর তার সাথে চিলি চিকেন। বাহ, ভালো খেতে। ফ্রাইড রাইসটা ভালো খেতে, চিলি চিকেনটা ভালো খেতে, স্যুপটা ঠিকঠাক, একটা হালকা, আমি জানি না আমার অতটা ভালো লাগেনি। বাহ, মোমোটাও খুব ভালো, নুডলসটাও ঘরবাজে নুডলস হয়, ভালোই হয়েছে। এসে গেছি আমরা রুমে, খাওয়া দাওয়া হয়ে গেল। তুমলিং এ তাহলে আজকে আমাদের ফার্স্ট অ্যান্ড লাস্ট রাত। কালকে সকালে মোস্ট প্রবাবলি, আমি আগের থেকে বলে রাখছি, মোস্ট প্রবাবলি আমরা সানরাইজের জন্য উঠবো না, বিকজ এখানে 4:40-এ উঠে তারপরে টংলুং, যেটা আমি ভিডিওতে আগের পার্টে দেখিয়েছি, যেখানে ওই পন্ড মতন ছিল, ওখান পর্যন্ত যেতে হবে, ওখান থেকে দেখতে হবে। এবার কোনো মানে হয় না, কেন যে আমরা কালকেই যাচ্ছি সান্দাকফু, তো কোনো মানে হবে না। আবার ওঠার এমনিতে একটু রেস্ট দরকার। ভিডিওগুলো কিন্তু ভালোভাবে দেখবেন, প্লিজ লাইক করবেন অ্যান্ড শেয়ার করবেন ভিডিওটা, অ্যান্ড চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। পাশে একটা বেল আইকন থাকে, ওটা যদি আপনি ক্লিক করে দেন, আমি যখনই যা ভিডিও দেবো আপনার কাছে নোটিফিকেশন যাবে। তো চলুন, আবার দেখা হবে কালকে সকালে। বাই।